মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা যৌন জনন পদ্ধতি সম্পর্কে আলোচনা করে নিই। যৌন জনন পদ্ধতি প্রধানত জীবজগতে দু রকমের হয়, সিনগ্যামি এবং সংশ্লেষ বা কনজুগেশন। সিনগ্যামি কেমন সেটা সম্পর্কে আমরা আলোচনা করে নিই। প্রথমে সিনগ্যামি ছাড়াও, এই দুই প্রকার ছাড়াও বিশেষ কিছু জনন পদ্ধতি দেখা যায় জীবজগতে, সেগুলো আমরা সব শেষে আলোচনা করব। প্রথমে আমরা সিনগ্যামি বিষয় নিয়ে আমরা আলোচনা করে নিই। সিনগ্যামি পদ্ধতিতে যৌন জনন যখন ঘটবে তখন তিন রকমভাবে ঘটতে পারে। সিনগ্যামির মাধ্যমে সবসময় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হবে। সিনগ্যামির মধ্যে প্রথম সবচেয়ে অনুন্নত পদ্ধতি হলো আইসোগ্যামি। তোমরা ইতিমধ্যে নিচু ক্লাসে সেগুলো পড়েও ফেলেছো। আইসোগ্যামির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আইসো কথার মানে হচ্ছে একই রকম আকার আকৃতিতে। আইসোগ্যামি এই জনন মাতৃকোষ, ডিম্বাণু এবং শুক্রাণু মাতৃকোষ, সেখান থেকে গ্যামেট তৈরি হবে। এই যে গ্যামেট তৈরি হলো মিওসিস পদ্ধতিতে তৈরি হতে পারে, হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে মাইটোসিস পদ্ধতিতে তৈরি হতে পারে। মিওসিস পদ্ধতিতে শুরু হলে গ্যামেট হলে দুটো গ্যামেট হবে একটা মাতৃকোষ, মিওসিস পদ্ধতিতে হলে চারটে গ্যামেট হবে, মাইটোসিস পদ্ধতিতে হলে একটা গ্যামেট তৈরি হবে, দুটো গ্যামেট তৈরি হবে। মাইটোসিস পদ্ধতিতে হলে দুটো গ্যামেট তৈরি হবে, মিওসিস পদ্ধতিতে হলে চারটে গ্যামেট তৈরি হবে। সেই গ্যামেট দুটো যদি আকার আকৃতিতে একই রকমের হয়, দুটোরই যদি সচল এবং ফ্লাজেলা যুক্ত হয় এবং দুটি গ্যামেটই যদি সমান সক্রিয় থাকে, তাহলে সেই গ্যামেট দুটির মিলন ঘটবে, পরস্পর কাছাকাছি আসবে এবং তারপর একত্রিত হয়ে তারা জাইগোট গঠন করবে। তারপর এই জাইগোট বিভাজিত হয়ে সম্পূর্ণ দেহ গঠন করবে। যেহেতু দুটো গ্যামেট এখানে আকার আকৃতিতে একই রকম এবং একই রকম সচল, তাই একে বলা হয় আইসোগ্যামি। এই ধরনের আইসোগ্যামি জনন বিভিন্ন নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে দেখা যায়। যেমন মিউকরের ক্ষেত্রে আইসোগ্যামি দেখা যায়, ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে। এছাড়া আইসোগ্যামির চেয়ে উন্নত এই জনন তখন জনন মাতৃকোষ মিওসিস বা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে যে দুটো গ্যামেট তৈরি করবে, সেই গ্যামেট দুটো আকার আকৃতিতে হবে ছোট বড়। বড় গ্যামেটটি হবে স্ত্রী গ্যামেট, ছোট গ্যামেটটি হবে পুং গ্যামেট। বড়টি কম সচল হবে, ছোটটি বেশি সচল হবে পুং গ্যামেট। দুটো অসম আকৃতির, অসম তার গতিবিধি, মুভমেন্ট, তার শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, তারা পরস্পর মিলিত হয়ে যখন জাইগোট গঠন করছে, তখন আমরা তাকে বলছি আইসোগ্যামি। আইসো মানে অ্যানাইসো মানে হচ্ছে অসম আকৃতির, অ্যানাইসোগ্যামি। আর আরো উন্নত পদ্ধতি দেখা যায় কিছু নিম্ন শ্রেণীর দেহে, আবার একদম উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণী দেহ দেখা যায়, যাকে বলা হয় উগ্যামি। উগ্যামিতে কি হয়, জনন মাতৃকোষ থেকে যে দুটো গ্যামেট তৈরি হয়, তার মধ্যে স্ত্রী গ্যামেটটি পুরোপুরি নিশ্চল এবং আকারে বড়, আর পুং গ্যামেটটি সচল, শুক্রাণু পুং গ্যামেট সচল এবং আকারে ছোট। সেটি এইরকম তার আকৃতি হতে পারে, লেজযুক্ত, মস্তক বিশিষ্ট, আবার মাথাতে ফ্লাজেলা যুক্ত, এমনও হতে পারে। এই একটি সচল ছোট, একটি নিশ্চল বড়, দুটি অসম গ্যামেটের মিলনের ফলে যখন জাইগোট তৈরি হচ্ছে, তখন সেই জনন পদ্ধতিকে বলা হচ্ছে উগ্যামি। সবচেয়ে উন্নত যৌন জনন পদ্ধতি এই উগ্যামি জনন পদ্ধতি নিম্ন শ্রেণীর একেবারে এককোষী ক্লামাইডোমোনাসও যেমন দেখা যায়, তেমনি উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণী, মৎস্য শ্রেণী, মেরুদণ্ডী প্রাণী, তাদের ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন উন্নত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই যে তিন প্রকার দেখলাম আমরা, অ্যানাইসোগ্যামি, আইসোগ্যামি এবং উগ্যামি, তিন প্রকার পদ্ধতিতেই জনন মাতৃকোষ থেকে গ্যামেট তৈরি হচ্ছে এবং সেই গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। একে বলা হয় সিনগ্যামি। এই তিন প্রকার জনন পদ্ধতিকে বলা হয় সিনগ্যামি। যৌন জননের এই সিনগ্যামি হলো উন্নত পদ্ধতি। আমরা সিনগ্যামি সম্পর্কে আলোচনা করে ফেললাম। এবারে আমরা আলোচনা করব যৌন জননের
এইভাবে আমরা এবারে সিনগ্যামির পরে সংশ্লেষণ বা কনজুগেশন পদ্ধতি আলোচনা করছি। স্পাইরোগাইরা নামক শৈবালের কনজুগেশন দেখা যায়। স্পাইরোগাইরা আমরা জানি এরকম লম্বা ফিতে শাওলা, সেটাকে মাইক্রোস্কোপে দেখলে তার লম্বা লম্বা কোষগুলো পরপর দেখা যায়। আমরা একটু ছোট অংশ নিয়ে যে দুটো কোষের মধ্যে সংশ্লেষণ হবে সেই দুটো কোষের আমরা চিত্র এঁকে দেখাচ্ছি। দুটো নর্মাল এদের দেহকোষ যারা জননে অংশ নেবে। এই দেহকোষ দুটি থেকে দুটি পাশের দিকে নল তৈরি হতে শুরু করে, আউটগ্রোথ, যেটা পরবর্তীকালে টাচ করে এবং এই জায়গাটা খুলে গিয়ে পুরো একটা নল তৈরি হয়ে যায়। একে বলে সংশ্লেষ নল বা কনজুগেশন নল। আর এই যে দুটো প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে গিয়ে কোষ প্রাচীর থেকে কোষ পর্দাকে নিয়ে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে গিয়ে গ্যামেট বা গ্যামেটেনজিয়া, আমরা যাই বলি না কেন, গ্যামেট সৃষ্টি করেছে। একে গ্যামেটও বলা হয়, আবার গ্যামেটেনজিও বলা হয়। তৈরি করেছে দুটো গ্যামেট মিলিত হয়েছে, মিলিত হয়ে তারপর এরা ছিন্ন হয়ে গেছে দুটো কোষ পরস্পর থেকে। দুটো গ্যামেট মিলিত হয়ে গিয়ে তৈরি করেছে জাইগোট বা জাইগোস্পোর। সংশ্লেষণ পদ্ধতিতে যে জাইগোট তৈরি হয় তাকে জাইগোস্পোরও বলা হয়। এবারে এই জাইগোস্পোরের হবে মিওসিস। যেহেতু এদের মূল দেহটি এন সংখ্যক ক্রোমোজোম নিয়ে গঠিত, এখানে ডিপ্লয়েড দশা তৈরি হয়েছে, এটি হবে মিওসিস। মিওসিস হয়ে এখান থেকে হ্যাপ্লয়েড রেণু তৈরি হবে, যার প্রত্যেকটি আরেকটি নতুন স্পাইরোগাইরার জন্ম দেবে। তাহলে স্পাইরোগাইরার ক্ষেত্রে এইভাবে আমরা সংশ্লেষণ দেখতে পাই। একই রকম সংশ্লেষণ আমরা দেখতে পাই প্যারামেসিয়ামের ক্ষেত্রে। আমরা জানি প্যারামেসিয়াম এককোষী, দুটি এককোষী প্যারামেসিয়াম কোষ পাশাপাশি আসে, দুটি এককোষী প্যারামেসিয়াম কোষ। আমরা যদি এই দুটো এককোষী প্যারামেসিয়াম কোষ ধরি, পাশাপাশি আসে, তারা যুক্ত হয়, যুক্ত হয়ে তাদের মধ্যে প্রোটোপ্লাজম মাস মিশে গিয়ে দুটো কোষ থেকে ডিপ্লয়েড দশা তৈরি হয়। তারপরে আবার সেটা বিভাজনের মাধ্যমে আবার অপত্য প্যারামেসিয়াম তৈরি করে। ফলে প্যারামেসিয়ামের ক্ষেত্রে আমরা এইরকম সংশ্লেষণ বা সংযুক্তি বা কনজুগেশন নামক যৌনজনন দেখতে পাই। তাহলে আমরা এই প্রধান দুটি যৌনজনন সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা সেরে ফেললাম। এছাড়া বিশেষ কিছু জনন দেখা যায়, যেমন অটোগেমি। অটোগেমি দেখা যায় যে অনেক সময় একই দেহে দুটি নিউক্লিয়াস তৈরি হয়, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। সেই দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মিলিত হয়ে ডিপ্লয়েড দশা সৃষ্টি করে, তাদের আবার বিভাজনের মাধ্যমে অপত্য দেহ তৈরি হয়। এই ধরনের জননকে বলা হয় অটোগ্যামি। আর অনেক সময় দেখা যায় সম্পূর্ণ দেহটাই গ্যামেট হিসেবে কাজ করে, যেমন ইস্টের ক্ষেত্রে পুরো একটা কোষ, ওদের একটাই দেহ, পুরো কোষটাই গ্যামেট হিসেবে কাজ করে এবং দুটো কোষ গ্যামেট হিসেবে মিলিত হয়ে গিয়ে জাইগোট সৃষ্টি করে, তখন তাকে বলা হয় হলোগ্যামি। আর পিডোগ্যামি বলা হয় কিছু কিছু জীবের ক্ষেত্রে অপরিণত বয়সেই তাদের লার্ভা দশাতেই যৌনজনন পদ্ধতি পরিলক্ষিত হয়, সেই ধরনের যৌনজনন পদ্ধতিকে বলা হয় পিডোগ্যামি। পিডোগ্যামি এই ধরনের যৌনজনন পদ্ধতিকে বলা হয়। তাহলে যৌনজনন পদ্ধতির আমরা মোটামুটি আলোচনা সেরে ফেললাম। আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতি বিস্তারিত খুব ভালোভাবে পড়তে হবে, সেই জন্য সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতি আমরা এই চ্যাপ্টারে এখন আলোচনা করছি না, কারণ আমাদের পরবর্তী চ্যাপ্টারে উদ্ভিদের যৌনজনন বলে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন সেখানে বিস্তারিতভাবে রয়েছে, আমরা সেখানে বিস্তারিত আলোচনা সেরে ফেলব। আমাদের যৌনজনন সম্পর্কে আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেটি হলো যৌনজননের তাৎপর্য। যৌনজননের কিছু সুবিধা, কিছু অসুবিধা রয়েছে। যৌনজননের সুবিধাটাই বেশি, প্রথমে আমরা অসুবিধাটা আলোচনা করি। যৌনজননে যেহেতু সবসময় দুটি জীবদেহ দরকার হয় দুটি গ্যামেট সৃষ্টির সময়, যদিও বা বিশেষ ক্ষেত্রে একটি দেহ থেকে দুটি গ্যামেট সৃষ্টি হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুটি ভিন্ন দেহ থেকে দুটি গ্যামেট সৃষ্টি হয়। ফলে দুটি দেহের প্রয়োজন, দুটো জীবের প্রয়োজন এই জননের। এই জননে যে গ্যামেট সৃষ্টি হয়, সে গ্যামেট মিলিত হতে পারলে তবেই তা থেকে অপত্য জীব সৃষ্টি হতে পারে। ফলে এই মিলনের ক্ষেত্রে অনেক ধরনের পরিবেশীয় বাধার জন্য দুটি গ্যামেট মিলিত হতে পারে না, ফলে অনেক গ্যামেটের অপচয় ঘটে, অনেক গ্যামেট নষ্ট হয়ে যায়। ফলে যৌনজননের ক্ষেত্রে বংশবিস্তারের হার অযৌন জনন বা অঙ্গজ জননের তুলনায় অনেক কম হয়, এটা একটা অসুবিধা।
যেমন দুটি জীবের প্রয়োজন, এই জননে বেশি সময় প্রয়োজন, এই জননে জটিলতা বেশি, এই জননে দ্রুত গতিতে অসংখ্য অপত্য জীব সৃষ্টি হওয়ার কিছু সমস্যা রয়েছে, অনেকগুলি ফ্যাক্টর দুটি নিষেক মিলনের জন্য প্রয়োজন, সেই কারণে এই জনন পদ্ধতি কিছুটা অসুবিধাজনক। আর যৌনজনের সুবিধা কি? যৌনজনের সুবিধা হচ্ছে এই জননে যেহেতু দুটি ভিন্ন দেহ থেকে বা একই দেহ থেকে দুটি ভিন্ন গ্যামেট তৈরি হচ্ছে এবং সেই গ্যামেট তৈরি হয়ে দুটি গ্যামেট যখন পরস্পরের সাথে মিলিত হচ্ছে তখন দুটি ভিন্ন কোষের জিন বা দুটি ভিন্ন দেহের জিন ক্রোমোজোম একটি কোষে বা জাইগোটে এসে নতুন ধর্মবিশিষ্ট জাইগোট সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। ফলে অপত্য বংশধরে অবশ্যই নতুন কিছু ধর্মের আবির্ভাব ঘটবেই। আর যৌনজনন ঘটতে গেলে মিওসিস বিভাজন ঘটতেই হবে। এখন উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে যাদের দেহ ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নিয়ে গঠিত, তাদের ক্ষেত্রে যৌনজননের সময় গ্যামেট সৃষ্টির সময়ই তাদের মিওসিস কোষ বিভাজন হয় এবং একটি ডিপ্লয়েড গ্যামেট মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড গ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি হয়। কিন্তু যাদের দেহটি হ্যাপ্লয়েড তাদের ক্ষেত্রে গ্যামেট সৃষ্টির সময় মিওসিস হয় না, মাইটোসিস পদ্ধতিতে তাদের গ্যামেট সৃষ্টি হয়। যেহেতু মূল দেহটি হ্যাপ্লয়েড, তাদের ক্ষেত্রে দুটি হ্যাপ্লয়েড গ্যামেট মিলিত হয়ে যে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, সেই জাইগোটে মিওসিস হয়, তারপরে আবার হ্যাপ্লয়েড মূল দেহ হয়। ফলে যৌনজননের সময় জাইগোটেই হোক বা জাইগোস্পোরেই হোক বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষ বা গ্যামেট মাতৃকোষেই হোক, মিওসিস বিভাজন ঘটছেই। ফলে মিওসিস বিভাজন ঘটার জন্য এখানে মিওসিস বিভাজনের ক্রসিং ওভারের সময় সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে জিনের আদান প্রদান হয়, জিনের পুনর্সজ্জা হয়, ফলে নতুন ধর্মবিশিষ্ট জীব আবির্ভাব ঘটে। ফলে এক বংশ থেকে পরবর্তী বংশধর যখন সৃষ্টি হয়, পরবর্তী বংশধরে প্রকরণ ঘটবেই। প্রকরণ দীর্ঘদিন ঘটতে ঘটতে তারপরে পরিব্যক্তি এবং কালক্রমে বিবর্তনের সৃষ্টি হয়। এই কারণেই সারা পৃথিবীতে এত প্রজাতির জীব সৃষ্টি হতে পেরেছে। সারা পৃথিবীতে এত প্রজাতির জীব সৃষ্টি হওয়ার একটি অন্যতম কারণই হলো যৌনজনন পদ্ধতি এবং সেখানে ক্রসিং ওভারের মাধ্যমে জিনের পুনর্সংযুক্তি এবং সেখানে দুটি ভিন্ন দেহের গ্যামেট ভিন্ন দেহের ক্রোমোজোম মিলিত হওয়ার জন্য নতুন ধর্মবিশিষ্ট জীবদেহের উৎপত্তি। এটি হলো যৌনজননের সুবিধা। ফলে যৌনজননের ফলেই মূলত পৃথিবীতে পরিবর্তনশীল পরিবেশে জীব যেহেতু নতুন ধর্মের সঞ্চার হচ্ছে, তাই তারা সঠিকভাবে অভিযোজন করতে পারে পরিবর্তনশীল পরিবেশে। পৃথিবী বদলের সাথে সাথে পরিবেশ বদলের সাথে সাথে অপত্য জীবও তাদের ধর্মের পরিবর্তন করে নিতে পারে। ফলে পৃথিবীর সঙ্গে সঙ্গে তারা নতুন নতুন পরিবেশে খাপ খাইয়ে প্রজাতির অস্তিত্ব বজায় রাখতে পারে। এটাও যৌনজননের আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য। আমরা যৌনজননও করে ফেললাম। এরপরে আমাদের অযৌনজনন যৌনজননের পার্থক্য পড়তে হবে। পার্থক্য তোমাদের পড়া দেওয়া থাকলো, কোনো পয়েন্ট নিয়ে আলোচনার প্রয়োজন হলে তোমরা সেটা জিজ্ঞেস করে নেবে। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনায় যাব অঙ্গজ জনন। অঙ্গজ জননকে আমরা দুটো শেষ করতে পারলে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ।